আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা রিভাইজ দেব উপপাদ্য 23-24। এইগুলো রিভাইজ আছে, উপপাদ্য 23-24 থেকে শুরু করে 27 পর্যন্ত আসসালামু রিভাইজ আলাইকুম আছে। স্যার। ওয়ালাইকুম আসসালাম। 8.4 এবং 8.5 এগুলো রিভাইজ আছে। রিভাইজ গুলো আমরা আগে কমপ্লিট করি এবং এইগুলো থেকে একটা প্রশ্ন হবে। উপপাদ্য 23 থেকে উপপাদ্য 27 পর্যন্ত, সাথে 8.4 অনুসরণে এখান থেকে একটা প্রশ্ন হবে, আর সম্পাদ্য এবং 8.5 অনুসরণে এখান থেকে আরেকটা প্রশ্ন হবে। তাহলে দুইটা জ্যামিতির প্রশ্ন পাবে এখান থেকে, আর আরেকটা জ্যামিতি পাবে উপপাদ্য 32, 33, 34, 35 ওখানে যেটা করা হয়েছে সেখান থেকে জ্যামিতি পাবে একটা প্রশ্ন। এই মোট তিনটা স্যার প্রশ্ন। আরেকবার বলেন স্যার। আবার বলছি, উপপাদ্য 23, 24, 25, 26, 27, 23 থেকে 27 এই উপপাদ্যগুলো আছে রিভাইজ, তার সাথে অনুশীলনী 8.4, বিশেষ করে 8.4 এর যে সৃজনশীল আছে এইগুলা থেকে একটা প্রশ্ন হবে রিভাইজ থেকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে জ্যামিতি সম্পাদ্য। সম্পাদ্য আমাদের আগে যেগুলো করা আছে সেখান থেকেই হবে। বহির্বৃত্ত, উপবৃত্ত, পরিবৃত্ত এইগুলো যে আছে, বৃত্তের বহিস্থ বিন্দু হতে দুইটা স্পর্শক আঁকা, অর্থাৎ সম্পাদ্য 6, 7, 8, সম্পাদ্য 7, 8, 9, 10, 11 এই যে চারটা সম্পাদ্য আছে, এবং তার সাথে 8.5 অনুশীলনীর কিছু সম্পাদ্য আছে। এখান থেকে একটা প্রশ্ন। তাহলে বুঝতে পারতেছে কি দুইটা প্রশ্ন কোথা থেকে হবে। 23 থেকে 27 উপপাদ্য, সাথে 8.4 এটা একটা প্রশ্ন, আর সম্পাদ্য 7 থেকে 11 সাথে হচ্ছে 8.5 একটা প্রশ্ন। দুইটা প্রশ্ন হলো। আরেকটা হচ্ছে উপপাদ্য 32 থেকে 35, এটা আছে, ছিল, এবার করানো হয়েছে। 32 থেকে 35 সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, তারপরে দুটি ত্রিভুজ সদিশকোণী হলে তাদের যে কোনো তাদের ক্ষেত্রফলের অনুপাত যে কোনো দুইটা বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান। এইগুলো থেকে একটা প্রশ্ন। তাহলে মোট তিনটা প্রশ্ন দিতে হবে, দুইটা। আর বীজগণিতের ক্ষেত্রে অনুশীলনী 3 থেকে একটা প্রশ্ন, অনুশীলনী 2.2 এবং 3.1 থেকে 5 এর মধ্যে একটা প্রশ্ন। অনুশীলনী 4.1, 2, 3 এখান থেকে একটা প্রশ্ন, মানে চতুর্থ অধ্যায় থেকে। আরেকটা প্রশ্ন হচ্ছে 13.12, 13.12 ছিল, এবার করানো হয়েছে 13.12 ধারা। এই তিনটা প্রশ্ন দিতে হবে কয়টা? দুইটা। আর ত্রিকোণমিতি 9.1 আর দশম অধ্যায়, এখান থেকে দুইটা প্রশ্ন, 9.1 আর দশম অধ্যায়। 9.1 নাই, 9.2 আছে, 9.2 আর দশম অধ্যায়, এখান থেকে দুইটা প্রশ্ন, 9.2 আর দশম অধ্যায়। আরেকটা হচ্ছে 16.124, 16.124 এখান থেকে একটা প্রশ্ন। তিনটা প্রশ্ন দিতে হবে, দুইটা। আর পরিসংখ্যান তো পরিসংখ্যান যেভাবে আসে সেভাবে আসবে। তো আজকে আমরা রিভাইজ দিচ্ছি উপপাদ্য 23। উপপাদ্য 23-এ বলা আছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 2 সমকোণ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের মানে এমন একটা চতুর্ভুজ যেই চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টি বৃত্তের উপরে আছে, তাকে বলা হয় বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে দুই কোণ তাদের সমষ্টি প্রমাণ করতে হবে কত? 2 সমকোণ। তো প্রথমে উপপাদ্য 23 নিয়ে আমরা কাজ করতেছি। মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হচ্ছে, নাম দেওয়া আছে এ বি সি ডি,
এখানে এ এবং সি একটু নিচে দিবে, যাতে কেন্দ্র থেকে এ আর সিটা নিচে থাকে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এ বি সি ডি এটা কেমন চতুর্ভুজ? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এ বি সি ডি কেমন চতুর্ভুজ? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। শুনতে পাচ্ছ কথা? জি স্যার, শোনা যাচ্ছে। এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তার মানে হচ্ছে এ বি সি ডি চারটা বিন্দু বৃত্তের বাহিরে থাকবে না ভেতরে থাকবে না উপরে থাকবে? বৃত্তের ভেতরে। ভেতরে না উপরে? চতুর্ভুজ থাকবে বৃত্তের ভেতরে, কিন্তু চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটা কোথায় থাকবে? বৃত্তের উপরে। বৃত্তের ভেতরে থাকলে উপরে। তো এরকম হয়ে যাবে, বাহিরে থাকলে তো বাহিরে। শীর্ষবিন্দু চারটা বৃত্তের উপরে থাকবে। তো এবিসিডি হচ্ছে একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এবিসিডি চতুর্ভুজ হচ্ছে অন্তর্লিখিত। কি প্রমাণ করতে হবে? এর বিপরীত যে দুইটা কোণ আছে, অর্থাৎ কোণ এ বি সি, এটা একটা কোণ যোগ কোণ এডিসি, দুইটা সমান কত? দুই সমকোণ। একইভাবে কোণ বিএডি প্লাস কোণ সিএডি এটা সমান সমান কত? দুই সমকোণ। এটাকে বলা হয় বিপরীত কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ বিপরীত কোণ, এই কোণ আর এই কোণ হচ্ছে বিপরীত কোণ। বিপরীত কোণ দুইটার সমষ্টি দুই সমকোণ প্রমাণ করতে হবে। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। তারপরে প্রমাণ করতে হবে যে এবিসি প্লাস এডিসি ইকুয়াল টু দুই সমকোণ, আর কোণ বিএডি প্লাস কোণ সিএডি সমান সমান দুই সমকোণ। অঙ্কন করতে হবে, কারণ কেন্দ্রস্থ কোণ নাই, এজন্য অঙ্কন করতে হবে। ও এ আর ও সি যোগ করি, তাহলে উপরে একটা কোণ আসছে, নিচে একটা কোণ আসছে। এ ও সি নামের দুইটা কোণ আসছে। তোমরা কি বলতে পারবে উপরের যে এ ও সি কোণ সেটার নাম কি? প্রবৃদ্ধ। প্রবৃদ্ধ এ ও সি। বাহ, সুন্দর, প্রবৃদ্ধ এ ও সি। প্রবৃদ্ধ যেটা দুই সমকোণের চেয়ে বড়, চার সমকোণের চেয়ে ছোট, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এখন এই এওসির সাথে, এওসি কেন্দ্রস্থ কোণের সাথে এবিসি এই বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক আছে। আবার এওসি যে প্রবৃদ্ধ যে কোণটা বড় কোণ, ও এওসি প্রবৃদ্ধ কোণের সাথে এবিসির সম্পর্ক আছে। আর এওসি ছোট যে কোণটা প্রবৃদ্ধ ছাড়া নিচের যে কোণটা এওসি, এটার সাথে কার সম্পর্ক আছে? এডিসি বৃত্তস্থ কোণের সম্পর্ক আছে। আচ্ছা, বৃত্তস্থ কোণের সাথে কেন্দ্রস্থ কোণের সম্পর্ক কি? আমি বলবো স্যার, বলো রোহিত। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বাহ, সুন্দর। তাহলে এইটা আমরা প্রমাণ করতে পারি। প্রথমে হচ্ছে একই চাপ এবিসি এর উপর, আচ্ছা বইতে প্রথমে কি আছে? এবিসি না এডিসি? প্রথমে এডিসি আছে। একই চাপ এডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম প্রবৃদ্ধ। এওসি। প্রবৃদ্ধ এওসি না শুধু এওসি, না প্রবৃদ্ধ এওসি? এই যে উপরেরটা, এটা তো বড় প্রবৃদ্ধ এওসি, এটা ইকুয়াল টু 2 ইনটু কোণ এবিসি। আমি সংক্ষেপে লিখতেছি, বেশি সময় নাই, রিভাইজ ক্লাস যেহেতু। তারপরে আবার আরেকটা চাপ আছে, এবার এডিসি। এডিসি তো গেছে, এবার হচ্ছে এবিসি চাপ। এডিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি? এওসি। এটা শুধু এওসি, এটা ইকুয়াল টু 2 কোণ এডিসি। এখন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি হবে? দুইটা যোগ করলে হবে কোণ প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ শুধু এওসি ইকুয়াল টু 2 কমন নিলে হবে কোণ এবিসি যোগ কোণ এডিসি। আচ্ছা, প্রবৃদ্ধ কোণ এওসি এবং প্রবৃদ্ধ কোণ এওসি আর শুধু কোণ এওসি দুইটা মিলে কত ডিগ্রি, কত সমকোণ হবে? 4 সমকোণ। 4 সমকোণ, কারণ এইটা আর এটা মিলে টোটাল একবারে মানে টোটাল অংশটা চলে আসছে 4 সমকোণ। তো এটার মান যদি আমরা 4 সমকোণ বসিয়ে দিই,
আমি জাস্ট খালি রিভাইজ দিচ্ছি তো তাই সংক্ষেপে করছি, তোমরা লিখবে যে এখানে প্রবৃদ্ধি এওসি প্লাস এওসি ইকুয়াল 4 সমকোণ, তার মান বসিয়ে করবে। এটা সমান সমান 4 সমকোণ, তাহলে 2 ইন্টু এবিসি কোণ এডিসি 2 দিয়ে ভাগ করলে কত হবে? 180। 180 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমরা তো আর 180 ডিগ্রি লিখিনি, তো 2 সমকোণই লিখতেছি। এখন আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তো 2 কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, তাহলে অবশিষ্ট যে দুইটা কোণ আছে এই বিএডি এবং বিসিডি, এই দুইটা সমান যোগফল কত হবে? এই দুইটার যোগফল হবে 2 সমকোণ। পারবে তো সবাই নাকি? এটা সহজ আছে, কঠিন কিছু না। লেখা আছে একইভাবে প্রমাণ করা যায় যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল 2 সমকোণ। ঠিক আছে, পারবে সবাই? না এখনো কারো বুঝতে কত সমস্যা থাকলে বলো। কারো বুঝতে সমস্যা আছে? আরো একবার। আরেকবার বলবেন তো? জি স্যার। তাহলে তো আবার শুরু থেকে আসতে হবে। কি বলা আছে? ত্রিভুজ বলছি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত 2 কোণের সমষ্টি 2 সমকোণ। মানে একটা চতুর্ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে সেই চতুর্ভুজের বিপরীত 2 কোণের সমষ্টি 2 সমকোণ। অথবা এভাবে বলা হতে পারে যে বিপরীত 2 কোণ পরস্পর সম্পূরক। পরস্পর সম্পূরক মানেও দুজনের যোগফল 2 সমকোণ। 180 ডিগ্রি বললে একই জিনিসটা বোঝাবে। তো আমরা মনে করতেছি যে, মনে করি এবিসিডি হচ্ছে একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। কোন বৃত্তে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এবিসি, এই যে কোণ এবিসি যোগ কোণ এডিসি 2 সমকোণ, কোণ বিএডি কোণ সিএডি 2 সমকোণ, কারণ এরা হচ্ছে বিপরীত 2 কোণ। অঙ্কন করতে হবে কারণ কেন্দ্রস্থ কোণ নাই। এতটুকু এতক্ষণ যা কিছু বললাম তাতে কেন্দ্রস্থ কোণের নাম নাই, কেন্দ্রস্থ কোণ ছাড়া প্রমাণ করতে পারবো না। এই জন্য আমরা প্রয়োজনে অঙ্কন করব, ও এ আর ওসি যোগ করব, তাহলে কেন্দ্রস্থ কোণ এওসি পাওয়া যাবে। কিন্তু এখানে আমরা এওসি কিন্তু আবার 2 ভাগে পাইছি, একটা ছোট একটা বড়। 2 সমকোণের ছোট একটা, 2 সমকোণের বড় একটা। যেটা 2 সমকোণের ছোট সেটার নাম হচ্ছে শুধু এওসি, আর যেটা উপরের অংশ 2 সমকোণের চেয়ে বড় দেখা যাচ্ছে সেটার নাম কি? প্রবৃদ্ধ এওসি। এখন প্রমাণে আসি। আমরা জানি যে একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো সেই হিসাবে প্রথমে আমরা যদি এডিসি এই চাপের উপরে চিন্তা করি, এডিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি, উপরেরটা। এই কোণটা হচ্ছে এডিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি। এটা ইকুয়াল টু কার দ্বিগুণ হবে? এবিসির দ্বিগুণ হবে। তার মানে প্রবৃদ্ধ এওসিটা হচ্ছে এবিসির দ্বিগুণ। একইভাবে এবিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে শুধু এওসি, প্রবৃদ্ধ বাদ নিচেরটা যেহেতু 2 সমকোণের ছোট, শুধু এওসি কোণ। এওসি কোণ কার সমান হবে? 2 এডিসি কোণের সমান হবে। এখন এই দুইটা ধাপকে যদি যোগ করো, তাহলে কোণ এওসি যোগ প্রবৃদ্ধ এওসি বা প্রবৃদ্ধ এওসি যোগ কোণ এওসি, দুইটা মিলে কত হবে? 2 কমন নিলে 2 ইন্টু কোণ এবিসি প্লাস এডিসি, 2 ইন্টু কোণ এবিসি প্লাস এডিসি, এটা আসবে। এখন আমরা জানি যে প্রবৃদ্ধ এবং প্রবৃদ্ধ ছাড়া, একই কোণের প্রবৃদ্ধ ছাড়া দুটো মিলে কত? 4 সমকোণ বা 360 ডিগ্রি। তো 2 দিয়ে ভাগ করে চলে আসবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি 2 সমকোণ। অনুরূপ ভাবে প্রমাণ করা যায় যে কোণ বিএডি প্লাস কোণ সিএডি ইকুয়াল 2 সমকোণ। আর কারো সমস্যা? না স্যার। আচ্ছা, আমি একটু প্রশ্ন করে দিই একটা, ইয়াদ বলো তো। এডিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি? স্যার বুঝতে পারলাম না, আবার বলেন তো। এডিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি? এওসি। শুধু এওসি বললে হবে এডিসি চাপের উপরে? স্যার প্রবৃদ্ধ এওসি। প্রবৃদ্ধ এওসি, তাহলে তুমি প্রবৃদ্ধটা বাদ দিয়ে বললে কেন? 2 বার তোমাকে বলে দিলাম, তুমি প্রবৃদ্ধ বাদ দিয়ে বলছো। প্রবৃদ্ধ ছাড়া কি আর হবে? কিন্তু যখন বলা হবে এবিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কত, তখন হবে এবিসি, এডি শুধু এওসি। আচ্ছা, এরপরে নাবিলা বলো দেখি, কোণ এবিসির বিপরীত কোণের নাম কি?
কোণ এবিসি, এটার বিপরীত কোণের নামটা কি? বিপরীত কোণ, অপোজিট কোণ। আচ্ছা অন্য কেউ বলো, কথা বলছে না। এডিসি। আমি বলবো এ- স্যার। আচ্ছা রিয়া বলে দিয়েছে এডিসি, ঠিক আছে। এবিসি কোণের বিপরীত কোণ হচ্ছে এডিসি। এই দুটো বিপরীত কোণের যোগফল কয় সমকোণ প্রমাণ করতে হবে? 2 দুই সমকোণ। সমকোণ। 2 সমকোণ। তো যাই হোক, এটা দেখে নেবে কয়েকবার তাহলে হয়ে যাবে। এরপরে আমরা আসি 24 নাম্বার। এবার হচ্ছে 24। 24 নাম্বার হচ্ছে 23 এর বিপরীত। 23 বলা ছিল যদি বৃত্তে অন্তর্লিখিত হয় কোন চতুর্ভুজ, তাহলে তার বিপরীত দুই কোণ সম্পূরক হবে, মানে 2 সমকোণ হবে। এখন বলছে তার উল্টা, যদি কোন চতুর্ভুজের বিপরীত দুই কোণ সম্পূরক হয়, তাহলে সেই চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে। আর সমবৃত্ত হওয়া মানে হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত বা বৃত্তস্থ। কি বলা আছে? যদি কোন চতুর্ভুজের বা বৃত্তবাদ, যদি কোন চতুর্ভুজের বিপরীত দুই কোণ সম্পূরক হয়, সম্পূরক হওয়া মানে হচ্ছে দুই কোণের যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ হওয়া। যদি কোন চতুর্ভুজের বিপরীত দুই কোণ সম্পূরক হয়, তাহলে সেই চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টা, শীর্ষবিন্দু তো 4টে থাকে এটা চতুর্ভুজের, এই 4টা শীর্ষবিন্দু কি হবে? সমবৃত্ত হবে, মানে একই বৃত্তে থাকবে। তো এটার জন্য আমাদের প্রথমে একটা কি বলে, একটা আঁকা উচিত হচ্ছে প্রথমে একটা চতুর্ভুজ। তো তারপরও আমরা বৃত্ত দিয়ে আঁকি, কারণ আঁকা কঠিন হয়ে যাবে। বৃত্ত দিয়ে আমরা আঁকলাম। তো এই চতুর্ভুজের একটা আমরা মনে করব বাইরে দিয়ে গেছে, সবগুলো গেছে ভিতর দিয়ে, একটা যাবে বাহির দিয়ে, এইরকম মনে করতে হবে। তো এবিসিডি হচ্ছে একটা চতুর্ভুজ। বৃত্ত কিন্তু এখনো আসেনি, বৃত্তটা পরে আঁকা হয়েছে। এবিসিডি কি? একটা চতুর্ভুজ। এবিসিডি হচ্ছে একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি কত? 180। 180 ডিগ্রি, অর্থাৎ 2 কোণ সমকোণ। এ বি সি যোগ কোণ এডিসি সমান সমান 2 সমকোণ। এটা কি এবার প্রমাণ করতে হবে না দেওয়াই আছে? দেওয়া। দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এবিসিডি চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টি 4টি শীর্ষবিন্দু সমবৃত্ত। সমবৃত্ত, মানে এই ত্রিভুজ এবিসি, ত্রিভুজ না তো চতুর্ভুজের, এবিসিডি চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত প্রমাণ করতে হবে। অর্থাৎ এ কমা বি কমা সি কমা ডি, এই যে কমা দিয়ে দিয়ে এগুলো বিন্দু নির্দেশ করবে। এ কমা বি কমা সি কমা ডি, বিন্দু 4টি সমবৃত্ত প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন অঙ্কনের বিবরণটা একটু বড় আছে। আচ্ছা মুখে মুখে বলছি, তোমরা বইতে খেয়াল করো। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 162, 161 পরের পৃষ্ঠা 162। তো এখানে বলা আছে যে যেহেতু এবিসি এই 3টা বিন্দু সমরেখ নয়, এবিসি এই 3টা বিন্দু কি একই রেখায় আছে না আলাদা আলাদা? আলাদা আলাদা। আচ্ছা, আলাদা যদি আলাদা। যদি এবিসিডি সমরেখ হতো, তাহলে এবিসিডি কি আর চতুর্ভুজ থাকবে না, ত্রিভুজ হয়ে যাবে? সেটা রশ্মি হয়ে যাবে তো স্যার। এসি তো রশ্মি হয়ে যাবে, এসি রশ্মি হওয়ার কারণে তখন এবিসিডিটা একটা কি হবে? ত্রিভুজ হয়ে যাবে না, চতুর্ভুজ তো হতে স্যার পারবে না। ত্রিভুজ হয়ে যাবে, ত্রিভুজ হয়ে যাবে। চতুর্ভুজ হতে গেলে এবিসি এই 3জনকে সমরেখ হওয়াই যাবে না, 4টা বিন্দু আলাদা না হলে চতুর্ভুজ হবে না। তাহলে যেহেতু এবিসি বিন্দু 4টি সমরেখ নয়, আর যদি সমরেখ না হয় তাহলে অবশ্যই 3টা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাবে, এবং একটাই বৃত্ত হবে, 2টা 3টা বৃত্ত হবে না, বৃত্ত একটাই হবে। এটাকে কিভাবে বলা হয়? যে যেহেতু এবিসিডি বিন্দু 3টি সমরেখ নয়, অতএব বিন্দু 3টে দিয়ে যায় এরকম কেবল একটি বৃত্ত আছে। বিন্দু 3টে দিয়ে আঁকার মতো বা যাওয়ার মতো কয়টা বৃত্ত আছে? একটা। একটা মাত্র একটি। বৃত্ত আছে। সেই বৃত্তটা আমরা এঁকেছি, যেটা এ দিয়ে গেছে, বি দিয়ে গেছে, সি দিয়ে গেছে। ত্রিভুজ মানেই 3টা বিন্দু দিয়ে যাবে, এটাকে পরিবৃত্ত বলা হয়। এবিসি ত্রিভুজের পরিবৃত্ত হয়ে গেছে, এটা 3টা বিন্দু দিয়ে গেছে।
আর আমরা জাস্ট প্রমাণের খাতিরে ধারণা করতেছি যে ডি দিয়ে যায়নি, এটা একটা ধারণা আমাদের। এই ধরনের টেস্টকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট, মানে প্রথমে নেগেটিভ ধারণা করে তারপরে পজিটিভ ধারণা করতে হয়, তারপরে প্রমাণ করতে হয় যে নেগেটিভ ধারণাটা ভুল ছিল। ঠিক আছে, এটা এই প্রমাণের সিস্টেমটাকে স্যার এরকম বি এটাকে বলে। পজিটিভ। হ্যাঁ, বিরোধ পদ্ধতি, বিরোধ, এটাকে বলা হয় কি বিরোধ পদ্ধতি। মানে তুমি যা দাবি করবে তার বিপরীতটা ধরে কাজ করবে, যেটা দাবি করবে সেটাকে মিথ্যা বলবে, যেটা মিথ্যা। যেমন বলা হয় √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। তো অমূলদ সংখ্যার যেহেতু কোনো সংজ্ঞা নাই, এজন্য আমরা প্রমাণ করব √2 মূলদ সংখ্যা নয়, মানে মূলদ সংখ্যা ধরে নিয়ে দেখাবো যে মূলদ সংখ্যা নয়। এরকম অনেক কিছু আছে। তো এ বি সি এই বিন্দু তিনটি সমরেখ না হওয়ার কারণে এই বিন্দু তিনটে দিয়ে যায় এরকম একটি মাত্র বৃত্ত আছে, যেটা আমরা এই যে আঁকছি। তো মনে করলাম যে সেই বৃত্তটা এডি রেখাকে, এডি বাহুকে, এডি বাহুকে কোথায় ছেদ করলো? ই বিন্দুতে ছেদ করলো। তারপরে সিআরই যোগ করি, এটা হচ্ছে অঙ্কন, সিআরই যোগ করি। বুঝতে পারছো অঙ্কন? বলো দেখি একজন অঙ্কন, মাহাথির বলো। এখানে এবিসি তিনটি বিন্দু সমরেখ নয়, তাই এই বিন্দু দিয়ে যায় এরূপ কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা যাবে। আর এখানে মনে করি এই বৃত্তটি, মনে করি বৃত্তটি এডি বাহুকে, এডি বাহুকে ই বিন্দুতে ছেদ করে, আর সি যোগ করি। সি যোগ করি। এখন ই যে বিন্দুটা আসলো, এটা কিন্তু আমাদের মানে ভুল মনে করার কারণে ইটা আসছে, ই বাস্তবে কিন্তু আসবে না। তো লাস্টে আমরা দেখাবো যে ই আসলে আসার কথা না, ডিটাই ই এর জায়গাতেই হওয়ার কথা ছিল, ডিটাকে আমরা ইচ্ছা করে তাকে দূরে নিয়েছি। আসলে ই আর ডি এক জায়গাতে হবে, এটা আমাদের দেখাতে হবে। তো কিভাবে দেখাবো? প্রমাণ। একটা হচ্ছে আমাদের দেওয়া আছে এবিসি আর এডিসি সমান 2 সমকোণ, এটা আমাদের দেওয়া আছে। আর আরেকটা হচ্ছে আমরা উপপাদ্য 23 থেকে পেয়েছি যে কোন বৃত্তের কোন চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টা যদি বৃত্তস্থ হয়, তার মানে বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়, তাহলে তার শীর্ষবিন্দু তার বিপরীত দ্বিকোণ সম্পূরক হয়, তার মানে 2 সমকোণ হয়। তাহলে এখানে এ বি সি ই এই চতুর্ভুজটা কেমন চতুর্ভুজ? সমবৃত্ত। সমবৃত্ত বা বৃত্তস্থ লিখতে পারি, বৃত্তস্থ। এই চতুর্ভুজটা বৃত্তস্থ। বৃত্তে অন্তর্লিখিত। হ্যাঁ, বৃত্ত অন্তর্লিখিত, তা হবে একই কথা। বৃত্তস্থ হওয়ায় কোন দুইটা কোণের সমষ্টি 180 হবে, কোণ এবিসি প্লাস কোণ এইসি এইসি সমান সমান 2 সমকোণ। আবার কি দেওয়া আছে? দেওয়া আছে কোণ এবিসির সাথে কোণ এডিসি ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে এই দুটো যোগ করলে 2 সমকোণ হয়, দুটো যোগ করলে 2 সমকোণ হয়, তাহলে এরা দুজন সমান না? ইয়েস স্যার, অবশ্যই। এরা দুজন সমান। এবিসি এবিসি কেটে গেল দুই পাশ থেকে, তাহলে কোণ এইসি ইকুয়াল টু কোণ এডিসি। কোন 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 সমান হয়েছে? যে এটা আর এটা সমান, যেটা হলো এটা তো আসলে বাস্তবতা না, আমাদের ভুল ধরা হয়েছিল, সঠিক জিনিসটা আমরা ভুল ধরেছি, এই জন্য এটা আসছে এডিসি আর এইসি সমান। তো এরা দুজন কি আসলে সমান হওয়া সম্ভব কখনো? না স্যার, সম্ভব না। পৃথক স্যার। বিন্দু দুইটা পৃথক বা ভিন্ন হলে সম্ভব না, এক হলে সম্ভব। যে ডি আর ই একই বিন্দু, তাহলে এই সি দ্বারা যা বোঝাবে এডিসি দ্বারা সেই বিন্দুটাই সেই কোণটাকে বোঝাবে। তো যেহেতু ভিন্ন বিন্দু ধরেছি আমরা, তাহলে আমরা এটা সম্ভব পাচ্ছি না, এটা সম্ভব না, কিন্তু যা অসম্ভব। এখন কেন অসম্ভব? আমাদের জ্যামিতিগতভাবে আমরা জানি
যে ত্রিভুজ কারণ হচ্ছে ত্রিভুজ সিইডি, এটা ত্রিভুজ তৈরি হয়েছে ওই পাশে সিইডি, এই ত্রিভুজের বহিস্থ কোণের নাম কত? এর নাম কি? এইসি। এটা কি কোণ? বহিস্থ কোণ। AEC এই কোণটা কি হওয়ার কথা? গ্রেটার দেন হওয়ার কথা না? বিপরীত অন্তস্থ কোণ এডি এডিসি থেকে কি হওয়ার কথা? বড় হওয়ার কথা, কারণ আমরা জানি যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের চেয়ে বড়। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান, তাহলে এক কোণের থেকে তো অবশ্যই বড় হবে। ইয়েস স্যার। এটার কারণ এখানে লিখে দিতে হবে যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত ত্রিভুজের কোন কোণের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ যে কোনো কোণের চেয়ে বড়। তো এটা হওয়ার কথা, এই কারণে এই কথাটা সম্ভব না, সমান সম্ভব না। কিন্তু আমরা এখন যেটা জানি যে সমানও আমাদের হওয়াই লাগবে, সমানও হইতেই হবে, অসম্ভব বলে দিলে তো হবে না, সমান হওয়াই লাগবে। তাহলে বাস্তবে এই সমস্যাটা বাড়ছে কার কারণে? ডি বিন্দুটাকে ই বিন্দু থেকে আলাদা মনে করার কারণে, তাই না? ই বিন্দু বৃত্ত দিয়ে গেছে, ডি কে আমরা বৃত্তের বাহিরে মনে করছি, এটাই তো সমস্যা। তাহলে কি বোঝা গেল? ডি আর ই বিন্দু ভিন্ন হতে পারে না। অসম্ভব, ঘটনা অতএব ডি মিথ্যা। এবং ই এই বিন্দু দুইটা ভিন্ন হতে পারে না, অতএব ডি বিন্দু ই বিন্দুর সাথে মিলে যাবে। ই ডি কে আমরা বাইরে ধরেছি জোর করে, ওটা হবে না, বরং ডি আসে ই এর সাথে মিলে যাবে। তাহলে অতএব ডি ও ই ভিন্ন বিন্দু হতে পারে না। অতএব ডি বিন্দু অবশ্যই ই বিন্দুর সাথে মিলে যাবে। তাহলে ডি যদি এর সাথে যা মিলে যায়, তাহলে তো ই নামের কোনো বিন্দু আর থাকলো না। থাকলো না। তাহলে অতএব এ কমা বি কমা সি কমা ডি কমা দিয়ে দিয়ে লিখবে যে এই বিন্দু চারটি কি হবে? সমবৃত্ত হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এই ধরনের টেস্টকে বলা হয় বিরোধ পদ্ধতি, অর্থাৎ যা দাবি করেছে আমরা তার বিপরীতটাকে ধরে নিচ্ছি, না তোমার দাবি ঠিক না। তো এই গেল হচ্ছে দুইটা। এরপরে তোমরা 8.4 অনুশীলনের সৃজনশীল নাম্বার 5 এটা দেখে আসবে সামনে ক্লাসে। 8.4 অনুশীলনী সৃজনশীল নাম্বার 5, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে স্যার বৃত্তে পি এ ও পিবি দুটি স্পর্শক কি বলো? স্যার 8.3 8.4 এগুলোকে সব করতে হবে না দু একটা দাগ টাকায় দিবেন? সব দরকার নাই তো, 8.4 এর শুধুমাত্র সৃজনশীলটাই বেশি ইম্পর্টেন্ট। সৃজনশীল নাম্বার 5 সাথে তুমি আর 5 এবং 8.3 6 করতে পারো, অন্যগুলো আর ইম্পর্টেন্ট না। 5 এবং 6 করতে পারো। 8.4 এর 5 এবং 6। 8.3 নাই তো, 8.3 কি আছে সিলেবাসে? 8.3 নাই, 8.4 8.5 আছে। তো 5 নাম্বারটা সামনের দিনের পড়া দিচ্ছে, এটা তোমরা দেখে আসবে, যেহেতু আগের রিভাইজ পড়া দেখলে বুঝতে পারবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি আর পিবি দুটি স্পর্শক উদ্দীপকের আলোকে চিত্র আঁকো। চিত্র আঁকবে দুটো স্পর্শক দিয়ে, অর্থাৎ উপপাদ্য 26-এর মতো করে চিত্র হবে। প্রমাণ করো পি ইকুয়াল টু পিবি, তার মানে স্পর্শক দুইটা পরস্পর সমান প্রমাণ করতে হবে। গ নাম্বার, প্রমাণ করো যে ওপি ব্যাসার্ধ ওপি রেখাংশ স্পর্শজা এর লম্ব দ্বিখণ্ডক। স্পর্শজায়ের নাম হবে হচ্ছে এবি। স্পর্শ বিন্দু দুটো যোগ করে যে জ্যাটা হয় তার নাম স্পর্শজা। উপপাদ্য 26 যেটা আছে সেটাতেই এ আর বি যোগ করে দেবে, তাহলে ওটা হয়ে যাবে স্পর্শজা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা সামনের দিন দেখে আসো পরবর্তীগুলো, যেটা স্যার আরেক একটা ক্লাসের। কথা ছিল হ্যাঁ স্যার। বলো। স্যার এই যে আপনি যে বললেন সম্পাদ্য 7 8 9 10 11 আর 8.5 থেকে একটা সৃজনশীল আসবে, তো হ্যাঁ, সম্পাদ্য তো নাই, ওই 7 8 9 10 11 তো নাই। দেখতে 13 পাচ্ছ না 13 তুমি? কিন্তু আছে তো। সম্পাদ্য 7 8 তো 9 আমি 10 সরাসরি নাই, কিন্তু 8.5 অনুশ্রেণী দেওয়া আছে, এটা একটা কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে যে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে
সিলেবাসটাকে একটু সংক্ষেপ করেছি, ওখানে 15 অধ্যায় আমরা যাইনি, এটা মাথায় রাখো। 15 অধ্যায়টা তোমাদের কিন্তু বাদ দিয়েছি, ঠিক আছে? 15 অধ্যায় জি থেকে স্যার, কোনো রকম ভালো। প্রশ্ন আমি করিনি, কিন্তু 15 অধ্যায় সিলেবাসে ছিল। এই 15 নম্বর অধ্যায়টা যদি চাও, ভবিষ্যতে যদি চাও তাহলে শিখবে। আপাতত 15 অধ্যায়টা বাদ। তো 15 খালি অধ্যায়টা বাদ। একটাই অধ্যায় বাদ নাকি আর হ্যাঁ, একটা 15 আছে? অধ্যায়টাই বাদ, শুধু 15 নাম্বারটাই বাদ দেওয়া হয়েছে পরিপূর্ণভাবে। তো 15 নাম্বার অধ্যায়টা বাদ, আর 1 নাম্বার অধ্যায় থেকে সৃজনশীল হবে না, নৈর্ব্যক্তিক হবে দুইটা বা তিনটা নৈর্ব্যক্তিক হবে 1 নাম্বার অধ্যায় থেকে, দুইটা হতে পারে। গত বৃহস্পতিবার ক্লাস দেখলে ওটা বুঝতে পারবে, সাধারণ বিষয় কিছু বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস গুলো দেখানো হয়েছে। তো 15 অধ্যায়টা একেবারে বাদ, এটা মনে রাখো। তো ওইটা বাদ দেওয়ার কারণে আমরা রিভাইজ থেকে জ্যামিতির আরেক অংশটা নিচ্ছি। 14 অধ্যায় থেকে তো জ্যামিতি দিচ্ছি একটা, আর 15 অধ্যায়ের জায়গায় আমরা রিভাইজ যেটা দেওয়া আছে 8 পয়েন্ট মূলত 4 এবং 5 অনুশীলনীটাকে সামনে রেখে তার আশপাশের যে সৃজনশীল গুলো আছে, তার আশপাশে যে উপপাদ্য গুলো আছে, এখান থেকে আমরা ইয়া করব, ঠিক আছে? এটা মনে রাখো। তাহলে সম্পাদ্য জি অবশ্যই স্যার। শিখে নেবে কিভাবে বহিস্থ বিন্দু থেকে দুইটা বৃত্তে কিভাবে কি বলে তোমার স্পর্শক আঁকতে হয়, এটা সম্পাদ্য নাম্বার 7। 8 নাম্বার সম্পাদ্য হচ্ছে কিভাবে পরিবৃত্ত আঁকতে হয়। 9 নাম্বার সম্পাদ্য হচ্ছে কিভাবে অন্তর্বৃত্ত আঁকতে হয়। আর 10 নাম্বার সম্পাদ্য স্যার এর উপরে একদিন ক্লাস নিলে ভালো হতো। হ্যাঁ, ক্লাস নিব ইনশাল্লাহ, সমস্যা নেই। সংক্ষেপে দেখা দেবো কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আর যেটা বললাম 8.4 অনুশীলনীর 5 নাম্বার সৃজনশীল দেখে আসবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।